জেনারেল ওয়াকার হয়তো ভবিষ্যতে আরো উপরে যাবে। তো একে এ ভারতের সাথে বেইমানি করছে, সুতরাং জেনারেল ওয়াকারকে কিছু হইতে দেওয়া যাবে না, জেনারেল ওয়াকারকে সরাইতে হবে। এই জন্য জেনারেল ওয়াকারের বিরুদ্ধে এই ষড়যন্ত্র এগুলো। আপনি কি জিনিসটা বুঝতে পারছেন? এটা শুরু হয়েছে কিন্তু আপনার শেখ হাসিনাকে যখন সে শেল্টার দেয়নি, পরবর্তীতে বেগম খালেদা জিয়ার বাসায় যেদিন উনি গেল, সেদিন থেকে কিন্তু ওনার বিরুদ্ধে আদা জল খাইয়া লাগছে সবাই। আর উনি বেগম জিয়ার বাসায় গেছে কারণ বেগম জিয়ার অনেক পরিচয়ের মধ্যে একটা কিন্তু সাবেক। তো ওয়াকারের হাতে তো কারো রক্ত নাই রে ভাই। তো ওয়াকার কেন আপনার শেখ হাসিনারে ঠেকাইতে যাবে বা এখন ভারতের পারপাস সার্ভ করবে? ভারতের পারপাস যদি সার্ভ করতো তাহলে ওয়াকারের বিরুদ্ধে ভারতীয় পত্রপত্রিকা কিন্তু ভাই এই সমস্ত লেখালেখি করতো না, মানুষকে অ্যালার্ট করতো না। ওরা ওয়াকারকে পচাইতে চাইতেছে, কিন্তু এটা সম্ভব না। ওয়াকার বাংলাদেশের মানুষের হৃদয়ে এখন। তো এখান থেকে ওয়াকারকে সরানো সম্ভব না। যেমন জালাল নুরুদ্দিন খানকে মানুষ বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে ভারত কেন এত অপপ্রচার করছে, গুজব ছড়াচ্ছে? ভারতীয় মিডিয়া বা ভারতীয় সরকারের উদ্দেশ্য কি? এ বিষয় নিয়ে নতুন কিছু তথ্য ফাঁস করেছেন নাগরিক টিভি এবং আরেকজন সাবেক সেনা সদস্য। তারা আলোচনা করেছেন ভারতীয় মিডিয়া কি আসলে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করতে চায়, না বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে লেগেছে তার পতন করতে, কারণ সেনাবাহিনী পতন হলেই হয়তো বা এই সরকারের পতন হবে ভারত, এমনটাই মনে করে। তো আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আলোচনা শুনলে সেনাবাহিনী নিয়ে নতুন কিছু তথ্য পাবেন, ভারত কি চিন্তা ভাবনা করে আমাদের সেনাবাহিনী নিয়ে। চলুন আমরা সম্পূর্ণ আলোচনা শুনবো। কোনো এলিমেন্টস আছে কিনা। তো এই বিষয় নিয়ে আমি কথা বলার জন্য আজকে আমার অতিথি হিসেবে যাকে পেয়েছি, তিনি সেনাবাহিনী সম্পর্কে তার বেশ যথেষ্ট ধারণা রয়েছে। ইতিপূর্বেও নাগরিক টিভিতে তিনি যখনই সেনাবাহিনী নিয়ে কোনো আলাপ আলোচনা হয়েছে তাকে আমরা পেয়েছি, এবং তিনি তার গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এবং বিশ্লেষণ দিয়ে আমাদের মনে যদি কোনো বিভ্রান্তি থাকে সেনাবাহিনী সম্পর্কে, সেই বিভ্রান্তিগুলোকে তিনি ক্লিয়ারিফাই করতে আমাদেরকে সাহায্য করেছেন। তো আমি স্ক্রিনে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি জনাব মশিউর রহমান মামুনকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপনাদেরকে জনাব মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি নাগরিক টিভিতে। এবং অ্যাজ ইউজুয়াল যেহেতু সেনাবাহিনীকে নিয়ে আলাপ আলোচনা, তো সেজন্য আমি ভাবলাম যে আজকের এই অনুষ্ঠানে আপনাকে অতিথি করতে হবে, কারণ বেশ কিছু বিষয় নিয়ে আমি এবং আমার দর্শক তাদের মাঝে কিন্তু এক ধরনের কনফিউশন কাজ করছে, এবং তারা আসলে বুঝতে পারছে না যে আসলে প্রকৃত সত্যটা কি। তো আমরা নাগরিক টিভিতে সবসময় চেষ্টা করি যে যখনই কোনো গুজব বা কোনো অপপ্রচার হয়, তখন সেটার প্রকৃত ব্যাখ্যাটা একদম নির্মোহ দৃষ্টিতে একদম ইম্পার্শিয়ালি আমরা দেওয়ার চেষ্টা করি। তো সেই লক্ষ্য নিয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি, যার শিরোনাম আমরা করেছি যে সেনাবাহিনীকে নিয়ে ভারতীয় মিডিয়াতে বিরামহীন অপপ্রচার এবং এর কারণ কি। তো এই কারণটা আমরা আজকে খোঁজার চেষ্টা করব আপনার মাধ্যমে। তো আমি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা ভারতীয় মিডিয়াতে যে দেখতে পাচ্ছি যে তারা যে নানাভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে, সেনাপ্রধানকে বিতর্কিত করছে এবং আজে বাজে আজগুবি নিউজ তারা প্রচার করছে। সেনাবাহিনীর ভিতরে নাকি কু হচ্ছে, কু নাকি দমন করা হয়েছে, পাল্টা কু হচ্ছে। এরকম কত ধরনের আজগুবি হাস্যকর হেডলাইন দিয়ে তারা যে একটা সংবাদ করছে, এবং আমরা দেখলাম আইএসপিআরও কিন্তু এর পাল্টা জবাবও দিয়েছে, এবং এসব মিথ্যাচারের বিষয়ে তারাও তাদের প্রতিবাদ জানিয়েছে। তো এটা একটা সিগনিফিকেন্ট বিষয় যে ভারতীয় সংবাদ মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে যে ভুয়া খবর, এটার প্রতিবাদ আমাদের দেশের আইএসপিআর করছে। কারণ একসময় তো আমরা শেখ হাসিনা শাসনামলের সময় শুনতাম যে আমাদের সেনাবাহিনী এবং আইএসপিআর এরা ভারতীয় সেনাবাহিনীকে ভয় পায়, বা ভারতের বিরুদ্ধে কোনো কথা বলতে তারা ভয় পায়। এ ধরনের কথাবার্তা তো একসময় আমরা শুনতাম। তো সেখানে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা যে এখন সাহসিকতার সাথে ভারতীয় অপপ্রচারের জবাব দিতে পারছে, এটা কিন্তু আমাদেরকে কিন্তু অনেক স্বস্তি দেয়, শান্তি দেয় যে আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো অবস্থায় পৌঁছে গিয়েছি, বা আমাদের সেনাবাহিনী তারা যে প্রতিবাদ জানাতে পারছে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আমাদের দেশেরই কিছু কিছু অংশ তাদের কাছে এই বিষয়গুলো আসলে ভালো লাগছে না, এবং বিশেষ করে ইকবাল করিম ভূঁইয়া এবং ইকবাল করিম ভূঁইয়ার যারা উত্তরসূরি রয়েছেন, তাদের অনেকের কিন্তু এতে গা জ্বলে, এবং তারা দেখা যাচ্ছে যে এই বিষয়টাকে বাঁকা চোখে দেখে, বা তারা ওই ভারতীয় বাহিনীর পক্ষেই ইনিয়ে বিনিয়ে নানা ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করে। এই সবগুলো বিষয় নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ সাকিব। আহ, একটা সমসাময়িক প্রসঙ্গে আলাপ করার জন্য আমাকে ডেকেছেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনার একটা জিনিস খেয়াল করতে হবে যে একটা সময় আর বর্তমান সময় দুটোর মধ্যে অনেক তফাৎ। শেখ হাসিনার আমলে বাংলাদেশ কথা বলতো ভারতের মুখ দিয়ে, এখন কিন্তু সেই বাংলাদেশটা নাই। এখন বাংলাদেশের এমন একজন শাসক বাংলাদেশকে শাসন করছেন, যিনি সারা পৃথিবীতে সমাদৃত।
প্রফেসর ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব। তো এখন ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হচ্ছে। তো সেই সেনাবাহিনী ভারতকে হিসাব করার তো কোনো কারণ নেই, যে কারণে তারা ভারতীয় সেনাবাহিনী ভারত আমাদের সম্বন্ধে যে অপপ্রচারগুলো চালাচ্ছে তার জবাব, সঠিক জবাব আইএসপিআর দিয়েছে। তো এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত, বিকজ আমরা তো ভারতের থেকে দুর্বল নই, আমরা সামরিক শক্তিতে কিন্তু ভারতের থেকে শক্তিশালী। এটা আপনারা যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, আমাদের সেনাবাহিনী পেশাদার সেনাবাহিনী, এবং আমাদের সমস্ত বাঙালি অফিসাররা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার। আপনি ভারতের সেনাবাহিনীতে যদি দেখেন, আপনি পাবেন কেরালার লোক, আপনি পাবেন মহারাষ্ট্রের লোক, আপনি পাবেন পশ্চিম বাংলার লোক, আপনি পাবেন বিহারের লোক, বিভিন্ন সম্প্রদায় মিলে ওদের একটা বাহিনী তৈরি হয়েছে। তো ওদের সবার সাথে সবার কিন্তু মনের মিল নাই। আর আমাদের আর্মি কিন্তু সব আমাদের বাংলাদেশেরই। তো এরা দেশের সার্বভৌমত্বের ব্যাপারে সাংঘাতিক এক। তো যে কারণে আপনার ভারত বাংলাদেশ আর্মিকে সিম্পল ভয় পায়। ভারত বাংলাদেশ সেনাপ্রধানকে, বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে ভয় পায়। কারণ যে ওয়াকার শেখ হাসিনার আত্মীয় হওয়ার পরেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় উনি কোনো আপোষ করেনি। উনি যদি, আমি বলবো, জেনারেল ওয়াকার যদি চাইতেন যে শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, কোনো আন্দোলন, কোনো শক্তি শেখ হাসিনাকে নামাতে পারত না। এবং এইটা হয়েছে জেনারেল ওয়াকারের দেশপ্রেম, জেনারেল ওয়াকারের পেশাদারিত্ব, জেনারেল ওয়াকারের ফৌজের উপরে কমান্ড। এই কারণে ছাত্র জনতার অভ্যুত্থান সফল হয়েছে, শেখ হাসিনাকে পালাতে হয়েছে। এবং এখানেই ভারতের সমস্যা। ভারত যদি দেখতো যে ওয়াকার তাদের ফোল্ডে আছে, তাহলে কিন্তু তারা এই ধরনের নিউজ করতো না। এই ধরনের নিউজ করে মানুষকে অশান্ত করার একটা প্রক্রিয়া চেষ্টা করছে, যাতে বাংলাদেশে আরেকটা আন্দোলন সংগঠিত হয়, যাতে বাংলাদেশে আরেকটা কেওয়াস তৈরি হয়, যাতে এখনো তো ধরেন শেখ হাসিনা পন্থী কিছু অফিসার আছে যারা, বা রিটায়ার্ড শেখ হাসিনা পন্থী কিছু অফিসার আছে যারা চায় আবার হাসিনাকে ফেরত আনতে। তারা এই কর্মকাণ্ডগুলো করছে। এখানে আপনি ইকবাল করিম ভূঁইয়ার কথা যে বললেন, ইকবাল করিম ভূঁইয়া, আমি চ্যালেঞ্জ করে বলছি, উনি কি বলতে পারবে যে উনি খুনের সাথে জড়িত ছিল না? ইকবাল করিম ভূঁইয়া যখন সেনাপ্রধান ছিলেন তার সময়ে আমি গুম হয়েছি। ইকবাল করিম ভূঁইয়া, আমি গুম হয়েছি ইকবাল করিম ভূঁইয়া যখন সেনাপ্রধান ছিল। ইকবাল করিম ভূঁইয়া যখন উনি ঘাটাইলের জিওসি, তখন উনি একবার একটা হাতির উপরে উঠেছিল। তো উনি হাতির উপর দিয়ে পড়ে গেছে। এই পড়ে গেল কেন, এটা ওনার ব্যর্থতা, কিন্তু ওই হাতির মাহুতকে উনি শাস্তি দিছে। ইকবাল করিম ভূঁইয়া হলো এই জিনিস, উনি নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না। ইকবাল করিম ভূঁইয়াকে সেনাপ্রধান হওয়ার জন্য যে দুইজন অফিসার সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা তদবির করেছিল, তার মধ্যে একজন ছিল চৌধুরী হাসান সারওয়ার্দী, আরেকজন ছিল মেজর জেনারেল জাহিদুর রহমান। উনি আর্মি চিফ হয়ে প্রথমে এই দুইজনকে সাইজ করছে, এবং যখন 12ই জানুয়ারি 2015-তে একটি লেফটেন্যান্ট জেনারেলের পদ খালি হলো, সবাই ধরে নিয়েছিল জেনারেল জাহিদুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল করা হবে। কিন্তু উনি সেটা না করে, ইকবাল করিম ভূঁইয়া সেটা না করে, উনি ওই সময় 24 পদাতিক ডিভিশনে, মানে চিটং এর যে জিওসি ছিল জেনারেল সাজ্জাদ, তার শেষ দিন, একদম শেষ দিনে তাকে লেফটেন্যান্ট জেনারেল করে জিওসি আরডকে পোস্টিং দেয়। এবং ওই একদিন জেনারেল সারওয়ার্দী বিনা বেতনে বাংলাদেশ আর্মিতে কর্মরত ছিল, শুধুমাত্র ইকবাল করিম ভূঁইয়া তার ব্যক্তি স্বার্থ একটি কাজ করার জন্য। তো এই রকমের লোক এখন সাফাই গাচ্ছে
তো ইকবাল করিম ভুঁইয়া বলুক যে উনি গুম খুমের সাথে জড়িত ছিল কিনা, তাহলে আমি তো একদম ওয়েল নোন আর্মিতে টপ র্যাঙ্কিং, কারণ আমি যখন সেনাপ্রধানদের সাথে চলি, যেমন জেনারেল নুরুদ্দিন খান সাহেব যখন সেনাপ্রধান ছিল, তখন আমার জীবনের প্রথম ব্যবসা শুরু করি জালালউদ্দিন খান সাহেবের সাথে। তো আমি সেনাপ্রধানদের সাথে মিশি ওই সময় থেকে। তখন ইকবাল করিম ভুঁইয়া কি ছিল, হয়তো একটা মেজর ছিল। তো সে ইকবাল করিম ভুঁইয়া তো আমার সাথে কথা বলতে আসুক, আমি দেখায় দেব যে ইকবাল করিম ভুঁইয়া যে কি ছিল, আর জেনারেল ওয়াকারের কি অবদান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়। জেনারেল ওয়াকার একদম আরেকজন জেনারেল নুরুদ্দিন খান 90 সালে হোসেন মোহাম্মদ এরশাদের সাথে বলেছিল যে না, আপনাকে গণতন্ত্র ফিরাই দিতে হবে, ইলেকশন দিতে হবে। ঠিক তদ্রুপ কাজটি সাকিব জেনারেল ওয়াকার সাহেব করে দিয়েছে, যে কারণে আপনি আজকে আমরা এই যে কথা বলতে সাহস পাচ্ছি, এই যে কথাগুলো বলতে সাহস পাচ্ছি কেন, আজকে জেনারেল ওয়াকার সেনাবাহিনী প্রধান, আজকে জেনারেল ওয়াকার আছে দেখে আজকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু মামলা হচ্ছে না, আজকে ডিজিএফআই কাউকে ধরে নিয়ে যাচ্ছে না। তো এই জন্য ভারতীয় যে মিডিয়াগুলো অপপ্রচার করছে, তারা আইকেবির মতো লোকদেরকে প্রমোট করার চেষ্টা করছে, যাতে ডাক্তার ইউনূসকে সরিয়ে আইকেবিদের মতো লোককে এই প্রধান উপদেষ্টা বানাতে পারে, যাতে ভারত আবার বাংলাদেশটাকে নিজেদের মতন করে নিতে পারে। এবং যেটা এক্ষেত্রে কি তাহলে জেনারেল ওয়াকারই তাদের একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স জেনারেল ওয়াকারই তো বাংলাদেশের সার্বভৌমত্বের এখন রক্ষা কবচ। এবং উনি তো ভারতের সাথে আঘাত করেনি, কারণ উনি তো শেখ হাসিনার আত্মীয়, এটা তো স্বীকার করবেন। জি জেনারেল ওয়াকার যে শেখ হাসিনার আত্মীয়, এটা তো আপনারা স্বীকার করবেন, রাইট? জি, অবশ্যই। কিন্তু উনি কিন্তু ওনার আত্মীয়কে ফেভার করেনি। বাংলাদেশ মিলিটারি যদি চাইতো তাহলে শেখ হাসিনা পালিয়ে যেতে হতো না, শেখ হাসিনাই ক্ষমতায় থাকতে পারতো। কিন্তু অনেক রক্তের উপর দিয়ে থাকতে হতো, হাজার হাজার মানুষ নিহত হতো, কিন্তু সেনাবাহিনী সেই পথে হাঁটেনি। ডাজন্ট ম্যাটার থাকতো তো, রক্ত তো এর আগেও দিছি, আমরা রক্ত দিয়েছি না। জাল আজিজের সময় কি রক্ত যায়নি? ইকবাল করিম ভুঁইয়ার সময় কি রক্ত যায়নি? আজকে ইকবাল করিম ভুঁইয়া বলতেছে 14 সালের নির্বাচনে সেনাবাহিনীর কোনো দায়িত্ব ছিল না। আরে হোসেন মোহাম্মদ এরশাদ তো আটকায় সিএমএইচ তোমরাই রাখছো। তুমি বলতা যে না, আমি সিএমএইচ হোসেন মোহাম্মদ এরশাদকে রাখবো না। আপনাদের খেয়াল আছে কি না সাকিব, যে 14 নির্বাচনের সময় হোসেন মোহাম্মদ এরশাদকে সিএমএইচ এ বন্দি করে রেখে তার হাত দিয়ে ইলেকশন করানো হয়েছিল। আজকে জেনারেল সারোয়ার দিয়ে পিএনজি দেখা তার চিকিৎসা সেনানিবাসে পায় না, সিএমএইচ এ পায় না। ওই দিন যদি ইকবাল করিম ভুঁইয়া বলতো প্রধানমন্ত্রীকে যে আমি ক্যান্টনমেন্টে আমি একে রাখবো না, আমার সিএমএইচ এ আমি হোসেন মোহাম্মদ এরশাদকে রাখবো না, কেন সেদিন উনি বলেননি? তার কারণ উনি চেয়েছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকুক। তাহলে এবং ওই যে এতগুলো আসনে যে শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতায় যে একটা মানে অবৈধ নির্বাচনের মাধ্যমে জয়ী হওয়ার যে একটা বাসনা তার মধ্যে মানে চেপে বসলো, ওটার ফলেই কিন্তু 18 এবং 24-এ সে কারচুপি করতে পারলো। অতএব এই যে কারচুপি করার যে একটা গ্রাউন্ড ওয়ার্ক, এটা কিন্তু ইকবাল করিম ভুঁইয়ার নেতৃত্বে 2014-তে সংগঠিত হয়, এবং যার পুরস্কার হিসেবে তাকে পরবর্তী সময়ে আপনার পাওয়ার প্ল্যান্ট দেওয়া হয়েছে, আরো কত সুযোগ সুবিধা সে বাগিয়ে নিয়েছে। শুধু পাওয়ার প্ল্যান্ট কেন, সে ইউনিভার্সিটি, সে পেট্রোল পাম্প, তার এলাকায় একটা মিনি বঙ্গভবন বানানো আছে তার বাড়িতে, এমন কিছু নাই যেটা নাই। তারপরে সে পাওয়ার প্ল্যান্ট, উনি পাওয়ার প্ল্যান্ট পাবে কেন? আমি তো পাওয়ার প্ল্যান্ট পাই নাই। উনি উনি কেন ইউনিভার্সিটির পারমিশন পায়? আমি তো পাই নাই, বা আপনি তো পান নাই। আমরা পাইছি কি মামলা, আমরা প্রচুর মামলা, আমাদের ঘর বাড়ি দখল করে ফেলাইছে। হ্যাঁ, আর আমার গুমটার ব্যাপারে ইকবাল করিম ভুঁইয়া জবাব দিক না। আমি যে গুম হয়েছিলাম, ইকবাল করিম ভুঁইয়া কি এই দায় এড়াতে পারে? ইকবাল করিম ভুঁইয়া কি বলবে যে আমি গুম না হলে ওনার ভয় পেয়েছিল যে হাসান সরওয়ার্দী হয়তো সেনাপ্রধান হয়ে যেতে পারে, সুতরাং এদেরকে সরাব? আমি ওপেন বললাম, আপনি জিজ্ঞেস করবেন। আচ্ছা, কিন্তু এই যেই জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি তার জীবনের ঝুঁকি নিয়ে 4 তারিখে, আপনি জানেন সে কিন্তু আত্মগোপনে ছিল, কারণ তার জীবনের প্রতি একটা আশঙ্কা ছিল।
হ্যাঁ, এইভাবে রিস্ক নিয়ে 5 তারিখে তিনি অভ্যুত্থানের সফলের ক্ষেত্রে একটা ভূমিকা রাখলেন। নিজের জীবনের উপর দিয়ে তার একটা ঝুঁকি ছিল। অথচ তাকে এখন হেয় প্রতিপন্ন করা হচ্ছে নানাভাবে। অন্যদিকে ইকবাল করিম ভূঁইয়াকে বলা হচ্ছে যে সে আমাদের জুলাই অভ্যুত্থানের মহানায়ক। কারণ কি? সে তার Facebook প্রোফাইলটাকে নাকি লাল করছিল। এইটার হ্যাঁ, একটু ব্যাখ্যা দেন আপনি। শোনেন, ই- আমাদের 5 তারিখে আমাদের যে সরকার পরিবর্তন হলো, শেখ হাসিনা পালিয়ে গেল, এটা কিন্তু আমরা আপনার জুলাই মাসের 28-29 তারিখেই মোটামুটি আমরা, নিশ্চয়ই আপনার খেয়াল আছে, কারণ আমাদের আলোচনা হতো এইগুলো নিয়ে। আমরা জি, তো অনলাইনে আলোচনা করতাম না, আমরা তো টেলিফোনে আমরা আলোচনা করতাম। জি। আমরা তো তখনই বলতাম যে এবার আর সরকার টিকবে না। তাহলে আমরা যদি বুঝি, তাহলে ভারতের গোয়েন্দা সংস্থা এটা তারাও খুব ভালোভাবে বুঝে গিয়েছিল। তো তারাই তখন তাদের প্লান্টেড বা ইকবাল করিম ভুইয়াকে বলেছে যে আপনি আপনার প্রোফাইলটাকে লাল করে দেন, যাতে বুঝে যে ইকবাল করিম ভুইয়ার প্রোফাইল লাল করায় কি সরকার টেকা আর জিতা ডিপেন্ড করে নাকি ভাই? রিটায়ার্ড জেনারেলের কোনো দাম নাই, যতক্ষণ পর্যন্ত কাজের র্যাঙ্ক ব্যাচ আছে ততক্ষণ পর্যন্ত তার দাম। তো ইকবাল করিম ভুইয়ার দামটা আছে কি এখন? উনি সুন্দর সুন্দর লিখতেছে, তখন রয়্যাল ইনস্ট্রাকশনেই উনি ওনার প্রোফাইলটা শুধু লাল করেছে। উনি কি একটি শব্দ লিখেছে এই ছাত্রদের আন্দোলনের পক্ষে? উনি একটি শব্দ কোথাও লিখেছে ছাত্রদের আন্দোলনের পক্ষে, তারপরে ছাত্র জনতার পক্ষে? বা উনি কি একবারের জন্য ক্ষমা চেয়েছে যে বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে যখন বেগম খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয়, তখন উনি কিউএমজি হিসাবে সমস্ত ঘটনাগুলো ঘটাইছে? তো এইটার জন্য কি উনি ক্ষমা চাইছে জাতির কাছে, যে আমরা যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি থেকে আমরা বেগম জিয়াকে যে উচ্ছেদ করেছি, এটা আমাদের ভুল হয়েছে, আমি ভুল করছি, আমি কিএমজি ছিলাম, এটা আমার দায়িত্ব ছিল, আমি মামলা কন্টেস্ট করাইছি, আমি করাইয়া খালেদা জিয়াকে উচ্ছেদ করিয়েছি? জবাব কই? ইকবাল করিম ভুঁইয়া জবাব দিতে পারবে? আমি তো বলবো জেনারেল ওয়াকার, আপনি দেখেন জেনারেল ওয়াকার কতটা পেশাদার। বেগম খালেদা জিয়া এদেশের আপামর জনগণের একজন নেত্রী, উনি 3 বারের প্রধানমন্ত্রী, উনি অসুস্থ, উনি বিদেশে চিকিৎসা যাবে, জেনারেল ওয়াকার কিন্তু তার বাড়িতে যে বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিয়ে এসছেন। এবং এইখানেই ভারতের গাত্রদাহ, যে বিএনপি তো ক্ষমতায় আসবে, জেনারেল ওয়াকার হয়তো ভবিষ্যতে আরো উপরে যাবে, তো একে এ ভারতের সাথে বেইমানি করছে, সুতরাং জেনারেল ওয়াকারকে কিছু হইতে দেওয়া যাবে না, জেনারেল ওয়াকারকে সরাইতে হবে। এই জন্য জেনারেল ওয়াকারের বিরুদ্ধে এই ষড়যন্ত্র এগুলো। আপনি কি জিনিসটা বুঝতে পারছেন? এটা শুরু হয়েছে কিন্তু আপনার শেখ হাসিনাকে যখন সে শেল্টার দেয়নি, পরবর্তীতে বেগম খালেদা জিয়ার বাসায় যেদিন উনি গেল, সেদিন থেকে কিন্তু ওনার বিরুদ্ধে আদা জল খাইয়া লাগছে সবাই। আর উনি বেগম জিয়ার বাসায় গেছে কারণ বেগম জিয়ার অনেক পরিচয়ের মধ্যে একটা কিন্তু সাবেক সেনাপ্রধানের স্ত্রী। এবং উনি 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 এই সমস্ত হিসাব করেই তো উনি বেগম খালেদা জিয়ার বাসায় গেছে। তার আগে সশস্ত্র বাহিনী দিবসে বেগম খালেদা জিয়া অসুস্থ, তারপরও জেনারেল ওয়াকারের বিশেষ অনুরোধে এবং ডাক্তার ইউনূস সাহেবের আগ্রহে খালেদা জিয়া সেনাকুঞ্জে উপস্থিত হয়েছিলেন। তো ভারতের গাত্রদাহ এখানে। এবং যারা ভারতের ট্যাবলেট খায়া বাংলাদেশি সেই যে কথা বললে, তারাও ওই একই কাহিনী করতেছে। এগুলো কেউ ক্যাপসুল খায়, কেউ ট্যাবলেট খায়, ভারতীয়, বুঝছেন? এবং তারা ওই মহাবীর বানায় দিতেছে আপনার ওই ইকবাল করিম ভূঁইয়ার মতো একটা লোককে। আর এদিকে জেনারেল ওয়াকারুজ্জামানকে বানিয়ে দিচ্ছে দেশ ও জাতির শত্রু। এবং জেনারেল হ্যাঁ, ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে এমন কোনো জঘন্য প্রোপাগান্ডা নেই যেটা কন্টিনিউয়াসলি তারা করে আসছে না মাসের পর মাস ধরে। এবং জেনারেল তার ওয়াকার। সর্বশেষ উদাহরণ হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে ভলকার টুর্ক তিনি একটি কথা বলেছেন এবং এই বিবিসির সাথে তার যে সাক্ষাৎকারে তিনি যে বললেন যে তারা জানিয়ে দিয়েছিল যে সেনাবাহিনীকে পিস কিপিং মিশন থেকে তারা প্রত্যাহার করবে যদি তারা জনগণের কাতারে না দাঁড়ায়। এবং এটাকে এখন বলা হচ্ছে যে জেনারেল ওয়াকার নাকি 5 তারিখে যা কাজটা করেছেন সেটা তিনি করতে বাধ্য হয়েছেন, কারণ ভলকার টুর্ক তো এটা ফাঁস করে দিয়েছে। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে আসলেই কি মানে বাংলাদেশের সেনাবাহিনী কি ওই সময় এই তথ্যটা পেয়েছিল? তারা কি জানতো
নাকি আমরা যা জানতাম তারাও তাই জানতো? কারণ আমরাও জানতাম যে সেনাবাহিনী যদি জনগণের কাতারে না আসে তখন এরকম কিছু একটা ঘটতে পারে। এটা কিন্তু আমি, আপনি, আমরাই কিন্তু প্রেডিক্ট করেছিলাম যে সেনাবাহিনীকে এবার জনগণের কাতারে দাঁড়াতে হবে, না দাঁড়ালে কিন্তু এরকম একটা কিছু ঘটতে পারে। কিন্তু এই যে ভলকার তুর্ক, তিনি কিন্তু একবারও বলেননি যে আমি তৎকালীন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এটা জানিয়েছি। কিন্তু এটাকেই নানাভাবে ইন্টারপ্রেট করে এখন বলার চেষ্টা করা হচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যা করেছেন সেটা তিনি ইউএন পিস কিপিং মিশনে যাতে তার বাহিনী প্রত্যাহার না হয় ওটা বাঁচাবার জন্য তাকে করতে হয়েছে বা তিনি করতে বাধ্য হয়েছেন। তো এই যে একে যারা এটাকে ভুলভাবে ব্যাখ্যা করছে, এই বিষয়টা নিয়ে একটু আপনি যদি ক্লিয়ারিফাই করেন যে আসলে সত্যটা কি, ভলকার তুর্ক আসলে কি বুঝাতে চেয়েছেন? ভলকার তুর্ক যেটা বুঝাতে চেয়েছেন উনি খুব সুস্পষ্টভাবেই বলেছেন বিবিসির হার্ড টকে, এবং যারা বোঝার তারা ঠিক সুস্পষ্টভাবে বুঝেছেন। এখন আমার কষ্ট লাগে যে সমস্ত শিক্ষিত লোকরা এই ভলগার তুর্কের বিষয়টাকে অপব্যাখ্যা করছে, তাদের প্রতি আমার করুণা হয়। আমার মনে হয় যে তাদেরকে আসলে আবার নতুন করে লেখাপড়া শেখা উচিত। কারণ ভলগার তুর্ক কে? উনি জাতিসংঘের একজন সিনিয়র মোস্ট কর্মকর্তা। তো উনি সময়ে সময়ে বিভিন্ন দেশে বিভিন্ন বার্তা উনি পাঠান, এবং উনি কাকে পাঠাবেন? যে সংক্রান্ত বিষয়, সেই সংক্রান্তের যে টপ বস তার কাছে। উনি তো আর জনে জনে বলবে না, লিফলেট বিতরণও করবে না। হ্যাঁ, তো আপনার উনি উনি সতর্কবার্তাটা পাঠিয়েছেন কাকে? উনি সতর্কবার্তা পাঠিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রীকে। এই প্রতিরক্ষা মন্ত্রীকে জানিয়েছেন যে যদি সেনাবাহিনী এই ছাত্র আন্দোলনের, জনগণের আন্দোলনের বিপক্ষে যায়, তাহলে জাতিসংঘ মিশনে কোনো ফৌজ আর তারা নিবে না। এখন কথা হলো প্রতিরক্ষা মন্ত্রী কে? প্রতিরক্ষা মন্ত্রী হলো শেখ হাসিনা নিজে। তো এখন শেখ হাসিনা বিরুদ্ধে আর্মিরা যদি নিউট্রাল থাকে, তাহলে শেখ হাসিনা ক্ষমতায় টিকতে পারবে না। তো আপনার কি মনে হয় শেখ হাসিনা এত ডাফার যে এই কথা শেখ হাসিনা জেনারেল ওয়াকারকে জানায় দেবে, এই ওয়াকার, জাতিসংঘ কিন্তু এই কথা বলছে, তুমি কিন্তু এই কথা শুনো না, তুমি কিন্তু আমার আমার জন্য গুলি গুলি চালায়ও? এটা কি আপনি আমারে বলেন, শেখ হাসিনা কি এত ডাফার যে সে এটা জানায় দেবে? ওয়াকার তো জানতোই না। আমি চ্যালেঞ্জ করে বলছি, জেনারেল ওয়াকার এইটা জানতে পারছে যেদিন ভলগার তুর্ক এই যে বিবিসির সাথে কথা বলছে, সেই দিন উনি জানতে পারছে যে এই ধরনের একটি তথ্য এই বাংলাদেশ তৎকালীন সরকারকে, প্রধানমন্ত্রীকে জানানো হয়েছিল। তৎকালীন রাইট। প্রতিরক্ষা মন্ত্রী যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকে জি, জানানো হয়েছিল। জি। জানানো হয়েছিল প্রতিরক্ষা উপদেষ্টা, যে প্রতিরক্ষা না, নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিককে। তারেক সিদ্দিকী। এটা অনেকে ভুল করে, তারেক সিদ্দিকী কিন্তু আসলে নিরাপত্তা উপদেষ্টা ছিল, উনি প্রতিরক্ষা উপদেষ্টা ছিল না। বাট জি, উনি আর্মিকে এক্সারসাইজ করতো, বলতো প্রতিরক্ষা উপদেষ্টা, কিন্তু ওনার নিয়োগ ছিল নিরাপত্তা উপদেষ্টা। জানতো এরা দুইজন, আর জানতো শেখ রেহানা। আমি চ্যালেঞ্জ করে বলছি, জাল ওয়াকার এই বিষয়ে জানতোই না যে জাতিসংঘের এই ধরনের একটা বার্তা আছে। হ্যাঁ, আপনি যদি মানে প্রমাণ চান, আপনি আমার সাথে ডিবেটে আনেন জেনারেল ওয়াকারকে, আমি জেনারেল ওয়াকারের মুখ থেকে শুনাই দেবো যে উনি এই সম্বন্ধে মিনিমাম ওনার ধারণা ছিল না। হ্যাঁ, ওনার ধারণা ছিল এত তরতাজা ছাত্রগুলো বুকে গুলি করে মারা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। যে কারণে উনি ওনার দায়িত্ববোধ থেকে উনি দুটো দরবার করেছিল। উনি, এবং সেই দরবারে উনি কিন্তু সিনিয়র অফিসারদের কথা বলতে দেয়নি, উনি জুনিয়র অফিসারদের কথা বলতে দিয়েছে। সেখানে একজন মহিলা অফিসার কথা বলেছিল, আর দুই তিনজন জুনিয়র অফিসার কথা বলেছিল, এবং সেনাপ্রধান ওই দিনই ওনার ডিসিশন জানিয়ে দিয়েছিল যে তোমরা কেউ ফায়ার ওপেন করবা না। এবং এই সময় কোথায় বলগার তুর্ক ছিল? আপনি আমারে বলেন তো ভাই। এই বলগার তুর্কের এই উক্তির আগে একটি লোক কি বলতে পারছে জাতিসংঘ এই কথা বলছিল যে আর্মিকে থ্রেট করছিল যে তোমরা যদি গুলি চালাও তাহলে তা আমরা মিশনে নিব না? এর আগে এই ধরনের অনেক কথা শুনছি। আপনি হলপ করে বলেন তো সাকিব, জুলাই মাসে যেদিন আপনার রংপুরে প্রথম গুলিতে আমাদের এই ভাই মারা গেল, তারপরে আস্তে 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 পরিস্থিতি খারাপ হলো, এই টোটাল সময় 5ই আগস্ট পর্যন্ত
কারো মুখ থেকে বা 5ই আগস্ট থেকে আজকে ধরেন এটা হলো 2025-এর কি মাস, মার্চ মাস, 2025-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত কি কেউ কাছে শুনছেন যে জাতিসংঘ হুমকি দিছিল আর্মিকে যে তারা পার্টিসিপেট করলে আর্মি নেবে না? বলগার তুল বলার আগে তো তাহলে এই সাহেবরা তারা জানলো না কেন? এখন তারা কথা বলতেছে এই বিষয়ে, আগে তারা কথা বলে না কেন? আমাকে এই জবাবটা দেন তো সাকিব আপনি। জি কারণ এটা খুবই সিক্রেটলি গভর্নমেন্টকে জানানো হয়েছে এবং গভর্নমেন্ট এটা হাসিনাকের সাথে শেয়ার করে নাই, যে কারণে কেউই আমরা জানি না, না। এবং এটা ওয়াকার সাহেব এমন একজন মানুষ, উনি খোদাভীরু একজন মানুষ। আপনি জানেন যে মানুষ মসজিদে ইমাম সাহেব আসতে দেরি হলে উনি নিজেই ইমামতি করে এবং উনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে পড়ে। তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব না ভাই। যে লোক যে লোক মানে আল্লাহকে ভয় পায়, সে কখনো একজন নিরীহ মানুষকে হত্যা করতে পারে না ভাই। কারণ কোরআনে বলা আছে যে একজন নিরীহ মানুষকে হত্যা করলো, সে সারা পৃথিবীর লোককে হত্যা করলো। তো ওয়াকারের হাতে তো কারো রক্ত নাই রে ভাই। তো ওয়াকার কেন আপনার শেখ হাসিনারে ঠেকাইতে যাবে বা এখন ভারতের পারপাস সার্ভ করবে? ভারতের পারপাস যদি সার্ভ করতো তাহলে ওয়াকারের বিরুদ্ধে ভারতীয় পত্রপত্রিকা কিন্তু ভাই এই সমস্ত লেখালেখি করতো না, মানুষকে অ্যালার্ট করতো না। ওরা ওয়াকারকে পচাইতে চাইতেছে, কিন্তু এটা সম্ভব না। ওয়াকার বাংলাদেশের মানুষের হৃদয়ে এখন। তো এখান থেকে ওয়াকারকে সরানো সম্ভব না। যেমন জালাল নুরুদ্দিন খানকে মানুষ এখনো মনে করে, যেমন ওয়াকার হয়তো একদিন চাকরি থেকে অবসরে যাবে, হয়তো একদিন পৃথিবী থেকেও চলে যাবে। অন্তত বাংলাদেশের ইতিহাস রচনা যতদিন হবে, 100 বছর, 200 বছর, 300 বছর, বাংলাদেশের ইতিহাসে ওয়াকারের নামটা, যখনই শেখ হাসিনার নাম আসবে ওয়াকারের নামটাও তখন আসবে। এইটা ভারতে সহ্য হচ্ছে না, এইটা ইকবাল করিম ভুইয়া সহ্য হচ্ছে না। ওয়াকারের, আচ্ছা ওয়াকারের দেখেন তো, ওয়াকারের কি ওই যে একটা ইউনিভার্সিটি আছে? ওয়াকারের কি একটা হাসপাতাল আছে? ওয়াকারের কি একটা পেট্রোল, ওই যে পাওয়ার প্ল্যান্ট আছে? দেখেন তো আমারে ভাই আপনারা একটু। ইকবাল করিম ভুইয়ার তো এই সবগুলো আছে। হ্যাঁ, অথচ আপনি দেখেন যে এই মানুষটাকে মানে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে এবং তাকে মানে দেশ ও জাতির শত্রু বানিয়ে দেওয়া হচ্ছে। মানে আমার মাঝে মাঝে অবাক লাগে যে আমরা জাতি হিসেবে মানে এতটা অকৃতজ্ঞ কি করে হই। মানে যেই সময় সেনাবাহিনীর অধিকাংশ মানুষ মানে অধিকাংশ সদস্য যারা তার নেতৃত্বের প্রতি আনুগত্য জানিয়েছে বা জেনারেল ওয়াকারের যে আকাশচুম্বী জনপ্রিয়তা রয়েছে সেনাবাহিনীর ভিতরে, এইটা কি মানে বাইরে থেকে আমরা যারা সিভিলিয়ান আছি তারা কয়জন এটা জানি? আমাদেরকে যে যে বিভ্রান্তি মধ্যে ফেলে দেওয়া হচ্ছে জেনারেল ওয়াকারকে নিয়ে, তারা হয়তো এটা জানেও না যে জেনারেল ওয়াকার তার বাহিনীর ভিতরে তিনি কতটা জনপ্রিয়। তো মিস্টার আপনার মশিউর রহমান মামুন, আপনার কাছে আমি এই পর্যায়ে ওইটাই জানতে চাই যে আপনাকে জেনারেল একটা কথা ওয়াকারের তার বলি, বাহিনীর মধ্যে তার গ্রহণযোগ্যতা বা জনপ্রিয়তা কতটুকু সেটা মানে একটু বলেন। আপনাকে একটা কথা, যেমন আপনার অনেকের কাছে শুনি ইদানিং উনি নবম পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল মঈনকে উনি এখনো সরাননি, উনি আওয়ামী লীগের আমলে জিওসি হয়েছে। জেনারেল মঈন 22 লং কোর্সের ইনফ্যান্ট্রি অফিসার, সাংঘাতিক প্রফেশনাল একজন অফিসার। এবং যখন আনসাররা আপনার একটা এই সরকার আসার পর পর গ্যাঞ্জাম করার চেষ্টা করেছিল, সেইখানে উনি একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিল। তারপরে গার্মেন্টসে যখন আনরেস্ট হচ্ছিল, তখন জেনারেল মঈন বলেছিল যে এই শ্রমিকদের পরিশ্রমের কারণে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আসে, যেটা আমাদের বেতন হয়। তো আপনারা মালিকরা তাদের বেতন দেবেন না, এটা হয় না। এবং একটা ঘটনা বলি, বেশ কিছুদিন আগে ঢাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে, হ্যাঁ গায়ে হলুদের অনুষ্ঠানে যে এই 9 ডিবের জিওসিদেরই কোর্সমেটের একজন সন্তানের, বুঝেছেন, ওইখানে তার কোর্সমেট অনেক অফিসাররা ছিল, কিন্তু পুরা অনুষ্ঠানটায় এই জেনারেল মঈন সে ঝিমাচ্ছিল বা ন্যাপ নিচ্ছিল। হ্যাঁ, ন্যাপ নিচ্ছিল। তারপরে যখন যাওয়ার সময় তখন একজন জিজ্ঞেস করছে তার এক কোর্সমেট, কি রে দোস্ত তুই কি খুব টায়ার্ড ছিলি যে এরকমের ঝিমাচ্ছিলি? কয় দোস্ত দেখ, কে কোন প্রশ্ন করে এখন উত্তর দেওয়া তো ঝামেলা, তো এই জন্য ভাই আমি একটু ঘুমায় দিছি। তো উনি হলো পেশাদার একজন অফিসার। তো জেনারেল ওয়াকার মনে করছে 9 ডিবে যদি জেনারেল মঈন থাকে তাহলে গভর্নমেন্ট নিরাপদ,
বাংলাদেশ নিরাপদ, জেনারেল মঈন নিরাপদ, জেনারেল আমাদের সেনা প্রধান নিরাপদ। তো আপনি এখন আমারে বলেন, এই যারা 90 জিওসি জেনারেল মঈনের থেকে যোগ্য একজন জেনারেল আমাকে দেখান তো, যার লয়ালটি, যার এফিসিয়েন্সি দিয়ে যে 90 বসানো যায়। 90 তো খুব একটা ভাইটাল মানে ডিভিশন, তাই না? তো দেখান যে এই মঈনের একটা খুব দেখান বা একটা অ্যাম্বিশন দেখান, যে বর্তমান 90 জিওসির একটা অ্যাম্বিশন দেখান। তো উনি সেনাপ্রধানের প্রতি লয়াল। তো ভাই, সেনাপ্রধানের প্রতি লয়াল থাকবে, এটাই তো ফোর্সের নিয়ম। আপনার ডিজিএফআই তে যে আছে, সে 26 লং কোর্সের অফিসার, যে সে সেনাপ্রধানের প্রতি লয়াল। আরে ভাই, সে তো সেনাপ্রধানের প্রতি লয়াল থাকবে, এইটাই তো নিয়ম। বরং সে যদি লয়াল না থাকে, তাহলে চিন্তার বিষয়, বিপদের বিষয়, তাই না? তো আপনার সেনাপ্রধান ডাক্তার ইউনূসের প্রতি লয়াল, তাহলে কি দাঁড়াইলো? তো এরা ডাক্তার ইউনূসের প্রতি লয়াল। ইউনূসকে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসছে, তাহলে আপনার কেন এদেরকে সরাতে হবে? আমি তো এই জিনিসটা বুঝি না। আচ্ছা, আরেকটা বিষয় যারা মশিউর রহমান মামুন, এই যে মেহেদী হাসান নামে একজন, তিনি লিখেছেন যে আপনারা তো একজন রে পাইলে একেবারে অন্ধ ভক্ত হয়ে যান। তো আমি তাকে একটু বলতে চাই যে অন্ধ ভক্ত আমরা তো আপনাদের মতো না দেখে, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ একজন ওয়াকার সাহেবের বিরুদ্ধে ইচ্ছা মতো গালমন্দ করতেছে ওইটা দেখে বিভ্রান্ত হয়ে কিন্তু আমরা ওয়াকার সাহেবের বিরুদ্ধে সমালোচনা করার মতো লোক না। আমি নাজমুল সাকিব বা আমার সাথে মশিউর রহমান মামুন, আমরা যখন কোন একটা কথা বলি আমরা জেনে বুঝেই বলি, দায়িত্ব নিয়েই বলি। আর জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষে যে কথাগুলো আমরা বলছি এটা জেনে বুঝেই বলছি, এবং আমরা জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে জানি বা তার আশেপাশের মানুষজন সম্পর্কে জানি বলেই কনফিডেন্সের সাথেই তার পক্ষে কথাগুলো বলার মানে সাহস করছি, কারণ আমরা জানি যে যেগুলো আমরা বলছি দিজ আর দ্য ফ্যাক্টস। কোনো গায়েবী কথা বা কারো প্রতি ভালোবাসার থেকে কোনো কথা বলছি না, যেটা দেশ ও জাতির জন্য ভালো সেই কথাগুলোই আমরা বলছি। আপনাদেরকে ওই কিছু মানে মানুষের বিরুদ্ধে সমালোচনা করে ওই ভিউ পাওয়ার জন্য, সাবস্ক্রাইবার পাওয়ার জন্য নাগরিক টিভি কিন্তু কথা বলে না। তো এখন এই যে বলছেন যে আমরা কাউকে পাইলে একেবারে অন্ধভক্ত হয়ে যাই, অন্ধভক্ত হয়েছি এ কারণেই কারণ আমরা জানি যে এই দেশের জাতির ক্রান্তি লগ্নে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আছেন বলেই দেশটা এখনো টিকে আছে, নাহলে এই দেশটার কিন্তু আমাদের এই ভারতের যে একটা নীল নকশা যেটা এখনো প্রচেষ্টা চলছে, এগুলো কিন্তু আমাদেরকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। তো সেখানে আমাদেরকে একটা বিভক্তির মধ্যে ফেলার জন্যই কিন্তু কিছু কিছু কোয়ার্টার থেকে একটা ডেলিভারেট একটা অ্যাটেম্প্ট নেওয়া হচ্ছে, এবং সেই অংশ হিসেবে কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে যত ধরনের অপপ্রচার করা হচ্ছে। তো আপনি যদি এই বিষয়টাতে একটু কিছু বলেন জনাব মশিউর রহমান মামুন। শুনেন, শেখ হাসিনা যদি একদিন সময় পেত, সে জেনারেল ওয়াকারকে মেরে ফেলতো, স্ট্রেট মেরে ফেলতো। আরেকটা জিনিস আমি আপনার মনে করেছিলাম যে আপনাকে বলবো। ও, আমি একটা জিনিস বলবো, যে একটা জিনিস নিয়ে জেনারেল ওয়াকারের খুব ভুল ব্যাখ্যা হচ্ছে। উনি রাওয়াতে একদিন বক্তব্য দিয়েছিল, এবং রাওয়াতে বক্তব্য দেওয়ার সময় উনি একটা কথা বলেছিল বিডিআর এর হত্যার বিচার নিয়ে। এইখানে কিন্তু একটা বিশাল ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এখন উনি একটা পর্যায়ে বলেছিল, এখানে কোনো ইফ অ্যান্ড বাট নাই, জাস্ট ফুল স্টপ। এখন উনি কেন এই কথাটা বলেছিল আপনার সেটা তো বুঝতে হবে। বিকজ সরকার কিন্তু বিডিআর এর এই যে মেসাকার হত্যাকাণ্ড নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি করেছে, এবং যে তদন্ত কমিশনের প্রধান হলো রিটায়ার্ড জেনারেল ফজলুর রহমান সাহেব, যার ঐতিহাসিক ভূমিকা আছে ভারতের সাথে একটি যুদ্ধে, এবং 400 ভারতীয় সেনা, তার মধ্যে কর্নেল লেভেলের অফিসারও ছিল, যারা নিহত হয়েছিল ফজলুর রহমান সাহেবের ওই অপারেশনে। তো এখন যদি বিভিন্ন মহল থেকে এই বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়, তাহলে এই স্বাধীন তদন্ত ব্যাহত হতে পারে। যে কারণে বিডিআর এর হত্যাকাণ্ডের যাতে সঠিক তদন্ত হয়, এবং তার আলোকে যাতে সঠিক বিচারটা বিডিআর এর পরিবার এবং দেশবাসী পায়, যে কারণে কিন্তু জেনারেল ওয়াকার এই কথাটা বলেছিল যে ইফ অ্যান্ড বাট নাই, ফুল স্টপ। এইখানে সাথে এই কথাটাও বলেছিল, এখানে বিডিআর এর স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান সাহেব বসা আছেন, যা সহযোগিতা লাগে আমরা তাদেরকে করব। তাহলে আপনি আমাকে বলেন যে এই পুরো কথাটা কেউ প্রচার করে না, এখানে ওয়াকার সাহেব অন্যায় কি বলছে? আপনি মানে বলেন তো। আর আবার অনেকে বলে বিডিআর কার্নেজের দিন
জেনারেল ওয়াকার ওই বিডিআর গেটে ছিল, সে অপারেশন করেনি। আরে ভাই, বিডিআর ওই দিন জেনারেল ওয়াকার হলো একজন মেজর, হ্যাঁ একজন মেজর, ওইখানে ব্রিগেডিয়ার হাকিম ছিল। ব্রিগেডিয়ার হাকিমকে, যে আমাদের রাষ্ট্রপতি ছিল আব্দুর রহমান বিশ্বাস সাহেব, তার মেয়ের জামাই। তো ব্রিগেডিয়ার হাকিম নির্দেশ না দিলে একজন মেজরের কি ক্ষমতা আছে নাকি যে গুলি করবে? হাতে অস্ত্র থাকলে কি গুলি করা যায় নাকি? এর জন্য তো অর্ডার লাগে। এরা তো সন্ত্রাসী না ভাই, এরা তো একটা ডিসিপ্লিন এটা ফোর্স। আমি এভাবে ব্যাখ্যা করেছি যে যেদিন জনাব ওয়াকারের উপরে কোনো কমান্ড করার মতো কেউ ছিল না, অর্থাৎ তিনি যেদিন হ্যাঁ, সেনার প্রধান, তিনি সেদিন কিন্তু সঠিক কাজটাই he করেছেন, act- কারণ তখন তাকে কারো কাছে জবাবদিহিতা করতে হয়নি, কারণ তিনি সেনা প্রধান। হ্যাঁ, তিনি যা করার করেছেন 5ই আগস্টে দেশ হ্যাঁ, ও সে জাতির তো পক্ষে, অ্যাক্ট করে কিন্তু দেখাইছে। আমি রাইট। পারি আমি কমান্ড করতে পারি, সঠিক সময়ে সঠিক কমান্ড আমি করতে পারি, এটা ওয়াকার 5 তারিখে করে দেখিয়েছে। কারণ আপনার ওই দিন জেনারেল মঈন মঈন কোন নির্দেশ 46 ব্রিগেডকে দেয়নি। তো ব্রিগেডিয়ার হাকিমেরও তো বাপের ক্ষমতা নাই ওই দিন ফায়ার ওপেন করবে। তার তো ওয়াকার তো সিম্পল মেজর, ওই দিন 13 লং কোর্সের অফিসার, তাই না? তো অথচ এই দেখেন জন্য এখন এই বিডিআর পিলখানা হত্যার এটার সাথে জনাব ওয়াকারুজ্জামানকে ফাঁসিয়ে দেওয়ার একটা চেষ্টা কেউ কেউ করছে যে এটা যারা যে আর্মিকে বিতর্কিত করতে চায় তারা বলে। কারণ একজন মেজর সাহেবের ভাই এই ক্ষমতা নাই তো, সে ফায়ার ওপেন করবে। তার কাছে অস্ত্র থাকলেই সে ফায়ার ওপেন করতে পারবে। আর যেখানে বিডিআর এর এদেরকে নিয়ে আপনার যমুনায় শেখ হাসিনা জামাই আদর করে খাওয়াইছে, সেই জায়গায় আমি তো মনে করি ওই দিন বিডিআরদের হত্যাকাণ্ড ওয়াকার ওইখানে থেকেও কিছু করতে পারে নাই দেখা শেখ হাসিনার প্রতি প্রতিশোধ দিয়ে তারে ক্ষমতা দিয়ে বের করে দিচ্ছে এই ওয়াকার। আমি যদি এটা বলি বিডিআর হত্যার প্রতিশোধ, কারণ বিডিআর হত্যা আপনার শেখ হাসিনার আপনার ভূমিকা আছে। আমার এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি যদি বলি ওই বিডিআর হত্যার ওই দিন ওয়াকার কিছু করতে পারে নাই, যেদিন ওয়াকার সুযোগ পাইছে ওই প্রতিশোধ নেওয়ার জন্য শেখ হাসিনাকে ক্ষমতা দিয়ে নামায় দিছে। এটার ব্যাখ্যা আবার কেউ দিতে পারবে? ইকবাল ভুইয়া দিতে পারবে? বলেন তো। অ্যাবসলিউটলি রাইট। এই জন্য এখন আরেকটা সমালোচনা। বিষয় জনাব মশিউর রহমান মামুন, আমরা দেখতে পাচ্ছি যে এই যে কিউএমজি যিনি আছেন, এই জি, কিউএমজি কে নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। তো তবে এই যে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান, তাকে নিয়ে যে একটা বিতর্ক হচ্ছে, এটার আসলে সত্যতা কতটুকু বা এগুলি সম্পর্কে আপনি কি জানেন? ভাই, আমাদের তো সময়ের দাম আছে। আমরা এই ফাও গল্প শুনিও না, বলতেও চাই না। উনি একজন প্রফেশনাল অফিসার। উনি এই সরকারের আমলে লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, এটা মাথায় রাখতে হবে, তাই না? উনি স্বাধীনভাবে ওনার কাজ করতে, ওনার একটাই অপরাধ, উনিও একজন খোদাভীরু লোক। উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ পড়ে, এবং এরা বাংলাদেশ প্রেমিক। এরা কোনো দেশের এজেন্ট হয়ে কাজ করবে না। তো সুতরাং এরেও খেয়ে দাও, বুঝছেন? এদের দোষ হলো এরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের বুকটা সবার আগে পেতে দেবে। এই জন্য এদের খেয়ে দাও। এগুলো তো ভাই, এগুলো এখন বাচ্চারাও বোঝে। ভারতের এই কারবার, আর ওই যে ময়ূক না ময়ূর আছে একটা দেখবেন, এরা দৌড়াদৌড়ি করে, বুঝছেন? হ্যাঁ, তো এগুলা এগুলা সম্পূর্ণ গল্প। সাথে আমাদের বাংলাদেশের কিছু আছে, যেমন আগে ডিজিএফআই এর পে রোলে কিছু লোক ছিল, হ্যাঁ, যারা ডিজিএফআই থেকে প্রতি মাসে টাকা পেত, তাদের টাকা পাওয়াটা বন্ধ হয়ে গেছে এই সরকার পরিবর্তনের সাথে সাথে। তারা মানে একজন কর্নেল, একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর, এরা কি বিশেষজ্ঞ হবে রে ভাই আর্মির? হ্যাঁ, তারা বিভিন্ন ব্যাখ্যা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এরা মানে নিজের ধান্দায় নিজের স্বার্থে এই ব্যাখ্যাগুলো দিচ্ছে। তবে আমি আমি অনুরোধ করব সবাইকে, আপনারা সবাই জেনারেল ওয়াকারের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ শরীরে বাঁচিয়ে রাখেন। কারণ উনি বাঁচলে, উনি সুস্থ থাকলে বাংলাদেশ বাঁচবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এক্সকিউজ মি। জেনারেল ওয়াকার সাচ্চা একটা দেশপ্রেমিক লোক। জেনারেল ওয়াকার সাচ্চা একজন সোলজার। এবং আপনি ওনার গ্রামের বাড়িতে উনি যখন যায়, জেনারেল ওয়াকার, উনি কিন্তু ওনার কোনো সৈনিক, কোনো সিকিউরিটি এগুলা রাখে না। উনি খালি পায়ে হাঁটে ভাই। উনি যখন ওনার গ্রামের বাড়িতে যায়, উনি খালি পায়ে লুঙ্গি পরে হাঁটে। হ্যাঁ, এটা কয়জনে জানে? আমি বললাম, খবর নিয়ে দেখেন।
বুঝছেন? তো এ মাটির মানুষ, জেনারেল ওয়াকার বাংলাদেশের জন্য কোনোদিন ক্ষতিকারক না। বাংলাদেশের যদি কেউ ক্ষতি করতে আসে, ওয়াকার তার বিরুদ্ধে সবার আগে গর্জে উঠবে। আমি জেনারেল ওয়াকার সম্বন্ধে যতটা জানি, বুঝছেন? তো এখন শেখ হাসিনা ভুল করে বানাইছিল। আপনার খেয়াল আছে যেদিন জেনারেল ওয়াকারের আদেশটা হয়েছিল, আমি আপনাকে বলেছিলাম সাকিব, শেখ হাসিনার জীবনের সব থেকে বড় ভুল করলো ওয়াকারের মতন লোককে সেনাপ্রধান বানিয়ে। অনেস্টলি বলেন, আপনাকে আমি বলেছিলাম। আপনি আমাকে বলেছিলেন, কিন্তু আমি ওই সময় বলেছিলাম যে আসলে এমন একটা সময় তাকে বানানো হলো যখন দেশের পরিস্থিতি ভালো, একটা ডামি নির্বাচন হয়ে গেছে। এখন শেখ হাসিনা জানে যে একে যদি আমি আগামী 2 বছর সেনাপ্রধান রাখি, এর তো আমার বিরুদ্ধে বিদ্রোহ করার মতো কোনো প্রেক্ষাপট হবে না, কারণ দেশের পরিস্থিতি তো তখন আন্ডার কন্ট্রোল এবং কোনো নির্বাচন সামনে নেই। তো এমন একটা সময় সে জেনারেল ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান বানিয়েছে যখন সে মোটামুটি নিশ্চিন্তে আছে যে আর্মির পক্ষ থেকে আমাকে কোনো ধরনের সমস্যায় ফেলানো হবে না। কিন্তু হ্যাঁ, আমাদের মানে আল্লাহর তরফ থেকেই যে একটা জুলাই অভ্যুত্থান যে হবে এটা শেখ হাসিনাও জানতো না, এবং সেটাই জেনারেল ওয়াকারুজ্জামানকে একটা ক্ষেত্র বাট প্রস্তুত আমি করে তো দেয় আপনাকে জনতার বলেছিলাম কাতারে যে আসতে। শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান বানানো। এখানে জেনারেল ওয়াকার ছাড়া অন্য অন্য কেউ সেনাপ্রধান যদি থাকতো, এই আমাদের মুজিবি যদি থাকতো বা জেনারেল আজিজি যদি থাকতো, সারা বাংলাদেশের 18 কোটি লোক মরে গেলেও আপনার শেখ হাসিনার ক্ষমতা ছাড়া লাগতো না, বুঝছেন? হ্যাঁ, তো আমি ওয়াকার সম্বন্ধে জানি, যে কারণে আমি এই কথাগুলো বলতে পেরেছি। উনি যদি খারাপ হইতো, আমি ঠিক ইকবাল করিম ভুঁইয়ার সম্বন্ধে যেমন বললাম, হ্যাঁ, যে আমি যে গুম হয়েছিলাম এইটার সম্বন্ধে ইকবাল করিম ভুঁইয়া কি জবাবটা দেবে। তারপর উনি দেখলাম উনি কিছু অফিসারের কথা লিখছে ইকবাল করিম ভুঁইয়া, যে আইন মানতো না, কানুন মানতো না। তাহলে উনি তো সেনাপ্রধান ছিল, তো উনি তাদেরকে চাকরি থেকে বের করে দেয়নি কেন? এখন ফেসবুকে লেখে কেন? সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য না? ওনারে চিনে গেছে মানুষ। উনি উনি এত টাকা, উনি কি বলছে, উনি ইসের ওনার বাড়ির পাশে পার্ক বানাইছিল, জেনারেল আজিজ ওইখানে বিল্ডিং বানাইছে। হ্যাঁ, মানে ইকবাল করিম ভুইয়া ভাই নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। আমি তো বললাম যে যেদিন জেনারেল জাহিদের লেফটেন্যান্ট জেনারেল হওয়ার কথা, সেদিন তাকে না বানায়া জেনারেল সাজ্জাদকে বানাইছিল উনি। সাজ্জাদের চাকরির বয়স ছিল সেদিন মাত্র 1 দিন, ওই দিনে রিটায়ার করতো। বুঝছেন? এই হলো ইকবাল করিম ভুইয়া। তো সুতরাং এ নিয়ে আপনার আমার কথা বলতে রুচিতে বাধে। আচ্ছা, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। তো শেষ করার আগে একটা ভিডিও ক্লিপ একটু প্লে করতে চাই, যে আমাদের এই যে নতুন একটি রাজনৈতিক দল যে গঠিত হলো ছাত্রদের দ্বারা, তারা একটা ইফতার মাহফিল করেছিল। ওটার একটু ভিডিও ফুটেজ একটু দেখি আমরা। কথা ছিল 1000, পরে বেড়েছে আরো 300। রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে মোট 1300 মানুষকে নিয়ে ইফতার পার্টি শেষ করল জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার বিকেলের এই আয়োজনে জামায়াত ইসলামী এবং বিএনপি সহ অন্য কয়েকটি রাজনৈতিক দলের সদস্যদের অংশ নিতে দেখা যায়। ইফতারের পাশাপাশি ছিল ডিনারেরও ব্যবস্থা। হোটেলের বলরুম সহ মোট 2টি জায়গায় অতিথিদের বসানো হয়। বলরুমে ইফতারি করেছেন 600 জন এবং বাইরের আরেকটি তাঁবুতে ইফতারি করেছেন একসঙ্গে আরো 700 জন। 1300 মানুষের খাবার সরবরাহের কথা নিউজহান্টকে নিশ্চিত করেছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের একটি সূত্র। আগত অতিথিরা ইফতারির পর বুফে ডিনার শেষ করে বাসায় ফেরেন। তো আপনি কি দেখলেন ভিডিওটা, জনাব বশির রহমান মামুন? জি, জি। তো এটা দেখে আপনার কি প্রতিক্রিয়া? মানে কোন আলাদিনের চেরাগে এতগুলো লোককে আসলে খাওয়াতে পারে ছাত্রদের একটা ছোট্ট একটা নতুন গঠিত দল? এটা কি তাহলে বসুন্ধরার পয়সা? এটা কি হামিম গ্রুপের পয়সা? যত আওয়ামী লীগের দুর্বৃত্ত ছিল তাদের টাকা? কোন টাকা দিয়ে আসলে এরকম একটা আয়োজন করা যায়? এটা একটু মানে আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে। আপনি যদি একটু বুঝিয়ে দেন। আহ, আসলে আহ, এটা তো একটা $1,000,000 কোশ্চেন, যে এত দামি একটি জায়গায় এত দামি একটি ইফতার মাহফিল করলো, কিন্তু ওখানে যারা গিয়েছেন তারা কোন বিবেচনায় গেলেন? যে বরং এদের তো উচিত ছিল যে এই ছাত্রদেরকে কিছু টাকা পয়সা দিয়ে বলা যে তোমরা আসো, এখানে আমরা ইফতারি করি একসাথে। ওরা দল করুক আর যাই করুক, কারণ ছাত্ররা এত টাকা পেলো কোথায় এটা তো জানি না। একদম কোনো ব্যবসায়ী বা কোনো ব্যবসায়ী গ্রুপ তাদেরকে হেল্প করেছে, হতে পারে। হতে পারে বসুন্ধরা গ্রুপই হয়তো টাকা দিয়েছে, কারণ হতে পারে হামিম টাকা দিয়েছে। এরকমের বাংলাদেশে তো টাকা দেওয়ার লোকের অভাব নাই। হতে পারে আপনার ইন্ডিয়া থেকেই টাকা আসছে। এখন কোত্থেকে টাকা আসছে আমরা তো বলতে পারবো না ভাই। হ্যাঁ, এখন অপেক্ষা করি, দেখি তারা জবাব দেয় কিনা। যে এখানে দেখতে হবে বসুন্ধরা গ্রুপের কেউ ইনভাইটেড ছিল কিনা,
হামিম গ্রুপের কেউ ইনভাইটেড ছিল কিনা, থাকাই স্বাভাবিক। হ্যাঁ, কারণ আপনার তো দেখছে আমাদের জামাতের আমির সাহেব তো আপনার বাংলাদেশ প্রতিদিনে যে অনেক কান্নাকাটিও করছিল। তো এখন আমি জানি না, আমি জামাতের আমির সাহেবরে তো দেখলাম এখানে, তারপরে আমি বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন সাহেবরে দেখলাম। তো আমার কাছে তো একটা ভারত ভারত গন্ধও লাগতেছে। আমি ঠিক আপনাকে বলতে পারবো না কোথা থেকে টাকা আসছে। আপনি সালাউদ্দিন সাহেবকে দেখে আপনি ভারত ভারত গন্ধ না, উনি পাচ্ছেন। দীর্ঘদিন ভারতে বন্দী ছিল না। হ্যাঁ, উনি তো ওনাকে ধরে নিয়ে দীর্ঘদিন ভারতে বন্দী করে রাখছে। হ্যাঁ, এই জন্য আপনি ভারতের গন্ধ পাচ্ছেন ওনার উপস্থিতি। কারণ আপনার তো খেলা আছে, যেদিন ওই যে আপনার একদিন ওই যে সালাউদ্দিন ভাইকে যখন ভারতের আদালত মুক্তি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য বললো, ওই যে আপনি আমার সাথে এক ফোনে লাইনে ছিলেন, আরেক ফোনে আমি ওনার সাথে উনি বললো যে আমি দিল্লিতে যাচ্ছি আমার কাগজপত্র আনতে। জি আপনার জি ক্যান ইউ রিমেম্বার? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো ওই জন্য মানে সালাউদ্দিন ভাই তো দীর্ঘদিন গুম ছিল, তারপরে তো তার ভারতে পাওয়া গেল সিলনে। ওই জন্য বললাম আর কি, মানে তো এখন এই কারণ যে দেশ নিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে নানামুখী চক্রান্ত হচ্ছে এবং একটা পক্ষ চাচ্ছে যে যে করে হোক নির্বাচনটা বিলম্বিত করতে হবে। কারণ কি, নির্বাচনটা যদি আপনি বিলম্ব না করেন, এখনই যদি এই মুহূর্তে একটা নির্বাচন হয়ে যায়, এটা পাগলও জানে যে বিএনপি ক্ষমতায় চলে আসবে। তো এখন একটা ব্যাপারটা এমন হয়ে গেছে যে বিএনপি কে ঠেকাইতে হবে। এখন বিএনপি কে ঠেকানোর জন্য ইলেকশনটাকে পিছাইতে হবে। এই জন্য যত ধরনের মানে অপপ্রচার আছে সেটা করতে হবে এবং এই প্রচেষ্টাই কিন্তু কেউ কেউ খুব সুন্দর মতো তারা বাস্তবায়নের এ- চেষ্টা করছে। আর এ- সেখানে একজন সেনাপ্রধান তিনি যখন বলছেন যে দ্রুত নির্বাচন হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এটা কিন্তু একটা সেনাপ্রধান বলছেন। অর্থাৎ তার যে কোনো ধরনের ক্ষমতার প্রতি কোনো আগ্রহই নেই, সেটা কিন্তু এর মাধ্যমে প্রমাণিত হয়। কিন্তু তারপরে দেখা right. যাচ্ছে যে সেনাপ্রধান যে দ্রুত নির্বাচন চাচ্ছেন অনুষ্ঠিত করে দিতে, এটা আবার কারো কারো কাছে খুব খারাপ লাগতেছে। তাদের কথা হচ্ছে না, শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাইতে হবে। তা না হলে এই দেশে না, নির্বাচন হবে না। না, এই এই যে এই ধরনের খোঁড়া যুক্তি দিয়ে নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য যে কারো কারো একটা উৎসাহ দেখতে পাচ্ছি আমরা। আবার সেনাপ্রধান নির্বাচন তাড়াতাড়ি হোক এটা যে চান, এটাও কারো কারো মানতে কষ্ট হয়। এইজন্য সেনাপ্রধানকেও তারা উল্টাপাল্টা কথাবার্তা বলছেন বা তাকে নানাভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন। সব মিলিয়ে একটা পরিস্থিতি কিন্তু একটা নাজুক অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কেউ কেউ। এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন, তারপর আমরা সাকিব, অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ, তাহলে আমি একটু, আমাকে 2 মিনিট সময় দিবেন, আমি বলি। শিওর, শিওর। আপনার যে শেখ হাসিনাকে ফাঁসি দিতেই হবে যে কথাটা আপনি বললেন, আপনার খেয়াল আছে কিনা জানি না, আমি আসিফ নজরুলের একটা লেখা পড়েছিলাম এই উপদেষ্টা হওয়ার পরে, যে উনি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেন এবং উনি একটা পর্যায়ে বেগমকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা আপনাকে যে এত কষ্ট দিল, তো আপনার কি সেই বিষয়ে কোনো বক্তব্য নাই? তো ম্যাডাম উত্তর দিয়েছিল যে ভাই কার বিরুদ্ধে এই করব, যা বলার আল্লাহর কাছে বলেছি। তাহলে বিএনপি যদি ক্ষমতায় আসে, আপনার সঠিক বিচারের মাধ্যমে শেখ হাসিনার যা সাজা প্রাপ্য হয় সেটাই কার্যকর হবে। এখানে আগে ফাঁসি দেওয়া পরে ফাঁসি দেওয়া, এটা এটা বলা মানে তো বিচারকে প্রভাবিত করা। এটা তো কোনো অবস্থাতেই বলা ঠিক না। আর বাংলাদেশের দুইটা লোক, একটা ডক্টর ইউনূস সাহেব যার ক্ষমতার প্রতি কোনো মোহ নাই, আরেকটা জেনারেল ওয়াকার যে বারবার বলতেছে যে এই এই বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। তাহলে কি এ ওয়াকার চায় বিএনপি ক্ষমতায় আসুক? তা সে তো বিএনপির কেউ না, ওয়াকার সাহেব তো ওয়াকার বিএনপির কেউ না। তাহলে উনি চায় গণতান্ত্রিক ভাবে নির্বাচিত মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসুক এবং ইয়ে, তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক। আর এইখানেই হলো ভারতের গাত্রদাহ। কেন ওই ওয়াকার নির্বাচন দিতে চাচ্ছে? কারণ যত দেরি হবে নির্বাচন দিতে, দেশে তত ষড়যন্ত্র হবে, আওয়ামী লীগকে বা ভারতীয় এজেন্টদেরকে এস্টাবলিশ করতে সুবিধা হবে, যেটা জেনারেল ওয়াকার চায় না। জেনারেল ওয়াকার চায় বাংলাদেশ বাংলাদেশিদের দ্বারা শাসিত হোক, বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশিদের দ্বারা রক্ষা হোক। কারণ ভারত এফোর্ড করে না বাংলাদেশকে আক্রমণ করার, আমরা এফোর্ড করি। আর এই যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনি জানেন সামনেই চীনে একটা রাষ্ট্রীয় সফরে যাবে এবং তাকে চায়না এতটাই সম্মান দেখিয়েছে যে চায়না এয়ারক্রাফট পাঠিয়ে তাকে নেওয়ার প্রস্তাব দিয়েছে। এই জায়গায় হলো ভারতের ব্রেন আউট হয়ে গেছে, ওদের স্মরণ শক্তি মানে লোপ পেয়ে গেছে। এই জন্য আবল তাবল বকতেছে, একদম আবল তাবল বকতেছে। তো এতে ঘাবড়াবার কিছু নাই।
এবং আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের মিডিয়ার মাধ্যমে এই প্রচারণাটা চালু রাখবেন, যাতে জনগণ সবসময় অরিজিনাল তথ্যটা জানতে পারে যে বাংলাদেশ এখন আগের বাংলাদেশ নেই। ডক্টর ইউনূসের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ, যার সার্বভৌমত্বের দায়িত্ব জেনারেল ওয়াকারের হাতে, যার সার্বভৌমত্বের দায়িত্ব বিমান বাহিনী প্রধানের হাতে, যার সার্বভৌমত্বের দায়িত্ব নৌবাহিনী প্রধানের হাতে, এবং এদের সবার কমান্ডার ডক্টর ইউনূস সাহেব। সুতরাং আলহামদুলিল্লাহ বাংলাদেশ নিরাপদ আছে, বাংলাদেশ নিরাপদ থাকবে, এবং এই বছরের শেষেই আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন হবে। আমি বলবো না বিএনপি ক্ষমতায় আসবে, জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার জন্য ভোট দেয়, তাহলে বিএনপি তারেক সাহেবের কথা মতো একটি সবাইকে নিয়ে ঐক্যমত্যের সরকার গঠন করে দেশ পরিচালিত করবে, এবং এটাই বাংলাদেশের ভবিষ্যৎ গন্তব্য, যেটা চালিকা শক্তিতে আছেন আমাদের জেনারেল ওয়াকার সাহেব। সুতরাং জেনারেল ওয়াকারকে সরিয়ে দিতে হবে, এবং আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি জেনারেল ওয়াকারকে অনুরোধ করব, জেনারেল ওয়াকার আপনি আপনার নিরাপত্তা বাড়ান, আপনার আশেপাশে যারা আছে তাদের ব্যাপারে আপনি সতর্ক থাকুন, কারণ শত্রু কিন্তু আপনার ঘরের মধ্যেও আছে, এবং আপনি নিরাপত্তায় কোনো ঢিল দেবেন না। আপনার নিরাপত্তা আপনি জেড ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে চলুন, কারণ আপনাকে বাংলাদেশের দরকার, আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীর দরকার। ধন্যবাদ সাকিব আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মশিউর রহমান মামুন এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, এবং আজকের এই আয়োজনটি করার মূল উদ্দেশ্যই ছিল যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে সেনাবাহিনীকে কেন্দ্র করে, সেনাপ্রধানকে কেন্দ্র করে নানা ধরনের কনফিউজিং আলাপ আলোচনা কিন্তু বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে বেশি দুঃখ লাগে যে ভারতীয় মিডিয়াতে যেখানে তীব্রভাবে জেনারেল ওয়াকারুজ্জামানকে বা সেনাবাহিনীকে সমালোচনা করা হচ্ছে, সেখানে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে বা সেনাপ্রধানকে আমাদের উচিত সাপোর্ট দেয়া, তার পাশে দাঁড়ানো। কিন্তু তা না করে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় মিডিয়া তারা যেভাবে জেনারেল ওয়াকারুজ্জামানকে তারা বিতর্কিত করার চেষ্টা করছে, একই সাথে দেখা যাচ্ছে আমাদের দেশেরও জনগণের একটা অংশ বুঝে হোক বা না বুঝে হোক তারাও সেনাপ্রধানকে বা সেনাবাহিনীকে তারা কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, বা আমাদের একটা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাবার চেষ্টা করছে, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং আমি আশা করি যে আজকে জনাব মশিউর রহমান মামুন যে কথাগুলো বললেন সেগুলোকে আপনারা হৃদয় উপলব্ধি করার চেষ্টা করবেন, কারণ দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে আমরা যেটা সবচেয়ে এফোর্ড করতে পারি না সেটা হচ্ছে যে এই দর্শক সম্পূর্ণ আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন বাংলাদেশের মানুষ এখন দ্বিধায় পড়েছে। একদিকে সেনাবাহিনীকে নিয়ে সন্দেহ, অন্যদিকে সেনাপ্রধান বা সেনাবাহিনীর বিরুদ্ধে ভারতের অপপ্রচার, ভারতের গুজব। বাংলাদেশের মানুষ এখন কনফিউজ হয়ে গিয়েছে, ভারত সত্য বলছে নাকি বাংলাদেশ সেনাবাহিনী সত্য বলছে। এমনও তো হতে পারে বাংলাদেশ সেনাপ্রধানকে যেন মানুষ বিশ্বাস করে, সেজন্য বাংলাদেশের সেনাপ্রধানকে নিয়ে ভারত গুজব ছড়া এবং সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলে, যাতে করে সেনাপ্রধান বিপদে পড়ে, এবং পাশাপাশি যেন বাংলাদেশের মানুষ যেন সেনাপ্রধানকে বিশ্বাস করে। আবার এটাও হতে পারে বাংলাদেশের সেনাপ্রধান তিনিও আসলে যে কাজগুলো করছেন সেগুলো কিন্তু সন্দেহ জন্ম দেয় যে তিনি কি আসলেও বাংলাদেশের জন্য কাজ করছেন কিনা। তাই প্রিয় দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।